এখন আমি তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের নবী মুম্বাই নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। সেখানে বলিরাম কুশওয়াহা নামের এক ভদ্রলোক, বয়স ছিল 50 বছর, তিনি থাকতেন। তার স্ত্রী সুনিতা, বয়স 40 বছর, আর সঙ্গে থাকতো তাদের 2 ছেলে মেয়ে। 17 বছরের বিবাহিত জীবন ছিল তাদের। তো বলিরামের ছোট ভাই সূর্যনাথ কুশওয়াহা, তিনি উত্তরপ্রদেশের দেবরিয়ার বাসিন্দা। সেখানকার বাসিন্দা কিন্তু বলিরাম আর তার স্ত্রী সুনিতা দুজনেই। কিন্তু জীবিকা অর্জনের উদ্দেশ্যে বলিরাম প্রায় 20 বছর আগে নবী মুম্বাইতে এসে থাকা শুরু করেছিল। তারপর তার বিয়ে হয়, সে নিজের স্ত্রীকে নিয়ে এসেছিল। আর্থিক অবস্থা একদম ঠিকঠাক ছিল, একটা সুন্দর ছোট বাড়িও তৈরি করেছিল। সেই বাড়িতে এই ফ্যামিলিটা থাকতো। বলিরামের ভাই সূর্যনাথ বা রাকেশ কুশওয়াহা, সে 2026 সালের মার্চ মাসের শেষের দিকে একদিন পুলিশ স্টেশনে, নবী মুম্বাই এলাকার একটা পুলিশ স্টেশনে পৌঁছেছিল। এসে সে বলেছিল যে আমার দাদার সাথে প্রায় 11 মাস কথা হচ্ছে না, কল করলে সব সময় দেখছি ফোনের সুইচ অফ। আমার বৌদি সুনিতা তার সাথেও কথা বলে বারবার জিজ্ঞেস করছি দাদা কই। তো সুনিতাও কিন্তু কিছু না কিছু বলছে, কখনো যে দাদা ঘরে নেই, কখনো আবার বলছে দাদা রাগ করে বাড়ি থেকে কোথাও চলে গেছে। তাই জন্য আমি গত 1 সপ্তাহ আগে উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে নবী মুম্বাই নিজের দাদার সাথে দেখা করতে এসেছি। এসে জানতে পারি যে যেটা দাদার বাড়ি, যেটা তাদের নিজের বাড়ি, সেই বাড়িটা তারা ভাড়ায় কাউকে থাকতে দিয়ে সেখান থেকে 5 কিলোমিটার মতো দূরে অন্য একটা ঘর ভাড়াতে নিয়ে আমার বৌদি নিজের বাচ্চাদেরকে সঙ্গে করে সেখানে আছে। আর বৌদির কাছে এসে যখন প্রথমে আমি দাদার সাথে দেখা করতে চাইছিলাম, বৌদি বলছিল দাদা নাকি একটা কোথাও কাজে গেছে, চলে আসবে 1 সপ্তাহ পরে। আমি বাড়ি ফিরে গেছিলাম, আবার 1 সপ্তাহ পরে এসেছিলাম দাদার সাথে দেখা করার জন্য। কারণ গত 11 মাস ধরে দাদার সাথে কথা নেই, কোনো খবর নেই তার। সেই জন্য আমি এসেছি কথা বলতে। কিন্তু এখন বৌদি বলছে যে তিনি জানেন না যে আমার দাদা কোথায় গেছে। 1 সপ্তাহ পরে আমি আবার চেষ্টা করছি ফোন কল করার, ফোনটাও কিন্তু সুইচ অফ আসছে। এই ব্যাপারটা পুলিশকে সে বিস্তারিত জানিয়েছিল। পুলিশ পুরো ব্যাপারটা জানার পরে একটা মিসিং কমপ্লেন লিখে নিয়েছিল। তারপর পুলিশ তদন্ত শুরু করেছিল। প্রথম তদন্ত করতে গিয়ে পুলিশের কিন্তু বলিরাম কুশওয়াহার যে স্ত্রী, মানে সুনিতা কুশওয়াহা, তার উপর একটু সন্দেহ হচ্ছিল। কারণ পুলিশের মনে হয়েছিল যে এই যে বলিরাম কুশওয়াহার বউ, সে নিজের দেওরকে কেন বলল যে 1 সপ্তাহ পরে তোমার দাদা চলে আসবে, এখন দেখা হবে না। আবার 1 সপ্তাহ পরে যখন দেওর এসছে তখন সে আবারও বলছে যে আমার সাথে ঝগড়া করে তোমার দাদা অনেক মাস আগে কোথায় চলে গেছে আমি জানি না। তাহলে এই মহিলার ওপর পুলিশের সন্দেহ হয়েছিল। মহিলার প্রথমেই কল রেকর্ড বা ফোনের যে নাম্বারটা আছে সেটার বিভিন্ন সময়কার লোকেশন পুলিশ দেখার চেষ্টা করছিল। কিন্তু পুলিশ প্রথমেই খুব অবাক হয়েছিল, কারণ পুলিশ সেই মহিলার কল ডিটেল চেক করতে গিয়ে দেখেছিল যে ওই মহিলা 15 দিন ছাড়া ছাড়া সিম পাল্টাচ্ছে, অন্য একটা নম্বর নিয়ে আবার সে ব্যবহার করছে, আবার 15 দিন পরে সেই নম্বরটা পাল্টে ফেলছে। আর এই ঘটনাটা ঘটাচ্ছে ঠিক তখন থেকে যখন থেকে তার হাজব্যান্ড কোথাও একটা চলে গেছে। সেই মহিলাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। অনেক জিজ্ঞাসাবাদের পর মহিলা জানিয়েছিল যে তার হাজব্যান্ড তার সাথে ঝগড়া করে চলে গেছিল। সে এতক্ষণ ভাবছিল যে ইউপির আনসাম নামের একটা আশ্রম আছে, তার হাজব্যান্ড আগেও অনেকবার রাগ করে ওই আশ্রমে চলে গেছিল। হাজব্যান্ড যখন রাগ করে বেশ কয়েকদিন আসেনি, তখন সে এটাই ভাবছিল যে তার হাজব্যান্ড ওই আশ্রমেই আবার আছে, কয়েক মাস পরে নিশ্চয় ফিরে চলে আসবে।
এই বিশ্বাসটা তার ছিল এই জন্যেই যে তার হাজব্যান্ড নাকি আগেও অনেকবার ওই রকম রাগ করে ওই আশ্রমে চলে গিয়ে কয়েক মাস পরে চলে এসেছিল। সেই জন্য সে পুলিশের কাছে গিয়ে কোনো কমপ্লেন জানায়নি। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে হাজব্যান্ড ফিরে চলে আসবে। অন্য সময় 2-4 মাসেই হাজব্যান্ড চলে আসতো, তবে এইবারে 11 মাস হয়ে গেছে। পুলিশের কিন্তু ওই মহিলার হাবভাব দেখে সন্দেহ হচ্ছিল, সেই জন্য মহিলার কাছে আরও জিজ্ঞাসাবাদ চলছিল। মহিলা যে বাড়িতে গিয়ে এখন ভাড়ায় থাকে, মহিলাকে জানতে চাওয়া হয় যে আপনার নিজের বাড়ি থাকা সত্ত্বেও সেটাতে রেন্টে অন্য একটা ফ্যামিলিকে থাকতে দিয়ে আপনি কেন চলে গেছেন। তখন মহিলা বলে যে ওই বাড়িতে একা বাড়িতে তার ভয় লাগে, তার হাজব্যান্ড নেই, সেই জন্য অন্য ভাড়া বাড়িতে যেখানে আরও লোকজন আছে তাদের সঙ্গে সে থাকার জন্য সেই বাড়িটাতে গিয়ে আছে। আশেপাশের বিভিন্ন প্রতিবেশীদের যখন জিজ্ঞেস করা হয় তখন তারা সবাই বলে যে মহিলার একজন ভাই আছে, সেই ভাই মহিলার বাড়িতে প্রত্যেক দিন আসে, সারা দিন এসে থাকে। কি সেই ভাইয়ের নাম, এই ব্যাপারটা যখন জানতে চাওয়া হয় মহিলাকে, মহিলা বলে যে তার বাড়িতে খোঁজ খবর নিতে, তাকে বাজার করে দিতে আসে, সে তার ভাই তো অবশ্যই, তবে নিজের ভাই নয়। সেও নবী মুম্বাইয়ের একজন বাসিন্দা, একজন অটো চালক, যার নাম রাহুল। পুলিশের মনে হয়েছিল ওই রাহুলের কাছ থেকেই কোনো না কোনো একটা ক্লু খুঁজে পাওয়া যাবে। পুলিশ রাহুলের জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। প্রথমে পুলিশ রাহুলকে যখন জিজ্ঞাসাবাদ করছিল, রাহুল তেমনভাবে কিছু একটা বলেনি যেমন সব অপরাধীরা করে। শেষ পর্যন্ত পুলিশ রাহুলকে বাধ্য করেছিল সব সত্যিটা বলে দিতে। রাহুল যেটা বলেছিল সেটা হচ্ছে রাহুলের সাথে ওই মহিলার একটা প্রেমের সম্পর্ক আছে। ওই সম্পর্কটার ব্যাপারে জেনে ফেলেছিল বলিরাম কুশওয়াহা, মহিলার হাজব্যান্ড। মহিলার হাজব্যান্ড মহিলাকে মারধর করে, তারপর মহিলা ডিসিশন নিয়েছিল যে এইভাবে চলতে পারে না, নিজের হাজব্যান্ডকে মেরে ফেলতে হবে। মহিলার বয়স 40 বছর আর এই অটো ড্রাইভারের বয়স 25 বছর। মহিলার থেকে সে 15 বছরের ছোট। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল সেই প্রশ্নের উত্তরে মহিলা বলেছিল যে তার হাজব্যান্ড একটা কোম্পানিতে কাজ করত। কাজকর্মের পরে সে যখন বাড়ি ফিরে এসেছিল, বাচ্চারা বাবাকে বলেছিল যে তারা কোথাও একটা বেড়াতে যাবে। বেড়াতে যাওয়ার জন্য তারা বাইরে বেরিয়েছিল, অটো খুঁজছিল। তখন রাহুল নামের এই অটোওয়ালার সাথে তাদের রাস্তায় দেখা হয়ে গেছিল। তারা বলেছিল যে আমরা একটা মলে ঘুরতে যেতে চাই। রাহুলের সাথে কত ভাড়া হবে সেটা ঠিক হয়ে গেছিল। রাহুল তাদেরকে সেই মলের কাছে ছেড়ে দিয়েছিল। তারপর হাজব্যান্ড ওয়াইফ আর তাদের দুজন বাচ্চা ঘোরাঘুরি করেছিল, খাওয়া দাওয়া করেছিল, শপিং করেছিল। তারপর আবার বাইরে বেরিয়ে এসেছিল বাড়ি যাওয়ার জন্য। আবার তারা যখন অটো খুঁজছিল, হঠাৎ করেই চোখ পড়েছিল সেই পুরনো আসার সময় যে অটোতে তারা এসেছিল সেই অটোওয়ালাকে। তার কাছে গেছিল। এবারে আর দরদাম করতে হয়নি, যে ভাড়ায় তারা এসেছিল সেই ভাড়াতেই অটোওয়ালা তাদেরকে আবার নিয়ে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেয়। যখন বাড়িতে পৌঁছে দেয় তখন বলিরামের স্ত্রী সুনিতা এই অটোওয়ালাকে বলে, অনেক রাত হয়ে গেছে ভাই, তুমি আমাদের ঘরে এসো, আমাদের সাথে একটু খাবার খেয়ে তারপর তুমি বাড়ি যেও। অটোওয়ালা আপত্তি করেনি। হাজব্যান্ড ওয়াইফ দুজনে তাকে ডেকে ঘরে বসিয়ে খাওয়া দাওয়া করিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে কোথাও যাওয়ার থাকলে, কোনো নিমন্ত্রণ, কোনো আত্মীয়র বাড়ি, তখন ওই অটোওয়ালাকে ডেকে নেওয়া হতো। ফোন নাম্বার আদান প্রদানটা হয়ে গেছিল। এবার সেই বছরই যখন রাখি পূর্ণিমার উৎসব ছিল, রাখি পূর্ণিমা অবাঙালিরা বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে, এটাই সেখানকার নিয়ম। আর রাখি বাঁধলে সত্যি সত্যি একটা ভাই বোনের সম্পর্ক তৈরি হয়। তো সেই রকমই যে বছর তাদের রাহুলের সাথে আলাপ পরিচয় ইত্যাদি হয়েছিল, সেই বছরই রাহুল রাখি পূর্ণিমার দিনে একটা রাখি হাতে নিয়ে চলে এসেছিল তার এই বোন সুনিতার বাড়িতে। সুনিতা দরজা খুলেছিল, অবাক হয়ে গেছিল। রাহুল বলেছিল যে সে সত্যি সত্যি সুনিতাকে বোন বলে মনে করে, তাই জন্য আজকে রাখি পূর্ণিমার দিনে
সুনিতার কাছ থেকে নিজের হাতে রাখি বাঁধাবার জন্য সে এসেছে। হাজব্যান্ড ওয়াইফ খুব খুশি হয়। তাদেরও ছেলে মেয়ে ছিল, তারাও রাখি পূর্ণিমার এই অনুষ্ঠান পালন করছিল। মহিলা খুব ভালোবেসে রাখি বেঁধে দিয়েছিল রাহুলের হাতে। তারপর থেকে একটা নিয়ম হয়ে যায়, 4 বছর ধরে প্রতি বছর রাহুল রাখি পূর্ণিমার দিনে চলে আসতো সুনিতা নামের ওই দিদি, তার থেকে 15 বছর বড় দিদি, যার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর থেকেই সুনিতা কিন্তু তাকে রাখি বাঁধত। প্রত্যেক বছর এটাই ছিল তাদের নিয়ম। হঠাৎ করেই কেমন করে যেন তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। ভাই বোনের মতো নয়, কিন্তু তাদের মধ্যে শুরু হয়েছিল অবৈধ একটা প্রেমের সম্পর্ক। সমাজের চোখে তারা ছিল ভাই বোন, কারণ সুনিতা তাকে প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে রাখি বাঁধছিল। কিন্তু তাদের দুজনেরই মনের ভেতরে ছিল অন্য কিছু। হঠাৎ করে একদিন বলিরাম কুশওয়াহা নিজের কোম্পানি থেকে এসে হাজির হয়েছিল বাড়িতে। সে কিন্তু একটা বন্ধ ঘরের মধ্যে দেখেছিল নিজের স্ত্রীকে আর স্ত্রীর যে ভাই রাহুলকে। সে বুঝতেও পেরেছিল যে তাদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা লোক দেখানোর একটা সম্পর্ক। তারা আসলে ভাই বোনের মতো করে দেখা সাক্ষাৎ করে না। ভদ্রলোক ভীষণ রাগ করে আর ভদ্রমহিলাকে মানে সুনিতাকে বলে, আজকের পরে এই ভাই যেন আর আমাদের বাড়িতে না আসে। সুনিতা রাজি হয়ে যায়, রাহুলকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারপরে কিন্তু খুব বেশি সময় কাটেনি। সুনিতা আর রাহুল দুজনে মিলে একটা প্ল্যানিং করেছিল। প্ল্যান মোতাবেক বলিরাম কুশওয়াহা বাড়িতে এসেছিল। তাকে পায়েস খাওয়ানো হয়েছিল। পায়েসে ছিল ঘুমের ওষুধ। সে পায়েস খেয়ে অঘোরে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় রাহুল তাদের বাড়িতে এসেছিল। রাহুল তার গলা চেপে দিয়ে তাকে মেরে ফেলেছিল। তারপর কিন্তু রাহুল আর রাহুলের 15 বছর বড় প্রেমিকা সুনিতা দুজনে মিলে বলিরামের বডি 3 টুকরো করেছিল। আলাদা আলাদা বস্তাতে ভালোভাবে বেঁধে ফেলেছিল। এই ঘটনা যেদিন তারা ঘটিয়েছিল, আগে থেকেই প্ল্যান ছিল বলে ছেলেকে আর মেয়েকে সুনিতা দূরসম্পর্কের এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তারা সেদিন সেখানেই ছিল। তাদের বাড়িতে একটা বার্থডে পার্টি ছিল, সেই জন্য এই ডেটটাকে বেছে নেওয়া হয়েছিল। ছেলে মেয়ে তাদের বাড়িতে ছিল। সুনিতা আর সুনিতার প্রেমিক দুজনে মিলে এই ঘটনা ঘটিয়েছিল। বস্তাতে বডির টুকরো প্যাক করার পরে রাহুলের গাড়িতে করে রাহুল সেটা নিয়ে গিয়ে ওই এরিয়া থেকে কিছুটা দূরে জঙ্গল ছিল, সেই বস্তাবন্দি দেহর 3 টুকরো 3টে আলাদা আলাদা বস্তায় সেই জঙ্গলের বিভিন্ন এরিয়াতে ফেলে দেওয়া হয়েছিল। তারপর যে যার নিজের বাড়িতে ফিরে এসেছিল। তারপর থেকে সুনিতার ওই বাড়িতে থাকতে ভয় লাগতো। ওই বাড়িতেই যেহেতু সে নিজের হাজব্যান্ডকে মেরে ফেলেছিল, সব সময় তার মনে হতো তার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাচ্ছে। সেই জন্য সে নিজের প্রেমিককে বলেছিল যে এই বাড়ির জন্য একটা ভাড়াটে ঠিক করে দাও। ভাড়াটেকে এই বাড়িটা ভাড়ায় দিয়ে অন্য একটা ছোট্ট 1 কামরার বাড়ি হলেও আমি নিজের বাচ্চাদেরকে নিয়ে সেখানে থাকব। সেটাই কিন্তু করেছিল সুনিতা। তাও শেষ রক্ষা হয়নি। বলিরামের ছোট ভাই সূর্যকান্ত কুশওয়াহা সবসময় বলিরামের সাথে কানেক্টেড থাকত। 9 মাস সে কোনোভাবে যোগাযোগ করতে পারছিল না নিজের দাদার সাথে। সেই জন্য তার সন্দেহটা এতটাই বেড়েছিল যে সে চলে এসেছিল নবী মুম্বাইতে। সে এসেছিল বলে যেদিন বলিরামকে তারা টুকরো করে ফেলে রেখে এসেছিল, তার থেকে 11 মাস পরে বলিরামের বডিটা আসলে কোথায়, সুনিতা আর রাহুল দুজনে মিলে যে যে ঘটনা ঘটিয়েছে সেগুলো সব পুলিশের সামনে এসেছিল। পুলিশ পরবর্তীকালে কিন্তু বডির বিভিন্ন অংশ সেই জঙ্গল থেকে উদ্ধারও করতে পেরেছিল। বর্তমানে বলিরাম আর সুনিতার বাচ্চারা অনাথ আশ্রমে রয়েছে
বলিরামকে হত্যা করার অপরাধে দুই প্রেমিক প্রেমিকা, বলিরামের স্ত্রী সুনিতা আর তার থেকে 15 বছরের ছোট তার প্রেমিক রাহুল, দুজনেই জেলে রয়েছে।